আসসালামু আলাইকুম এসএসসি এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদের এসএসসি এইচএসসি পুরো জার্নিটাতে একটা সাবজেক্টের উপরে সবারই ভয় থাকে, সেটি কোন সাবজেক্ট? ইংলিশ, রাইট? সো এই ইংলিশের ভয়কে জয় করার লক্ষ্যে আমি আছি আজমান হোসেন, এবং তোমাদের যারা এসএসসি রয়েছে এইচএসসি রয়েছে আলাদা আলাদা দুটো ব্যাচ নিয়ে এসেছি খুব শীঘ্রই। এই ব্যাচটিতে তোমাদের জন্য ইংলিশের যত জড়তা আছে সব নিমিষেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10, তারপর এইচএসসি এত প্রতি বছর কিন্তু পড়ে আসছো ইংরেজি, কিন্তু নতুন নতুন ক্লাসে ওঠো, আবার নতুন করে সবকিছু পড়তে হয়, কিন্তু দিন শেষে আমরা কিন্তু ভুলে যাই না। আমরা এই ইংলিশ এমনভাবে শিখব যাতে করে এই ইংলিশ একবার শিখলে আর দ্বিতীয়বার না শিখতে হয়, এবং সেই সাথে আমি শিখে জানি অন্যকেও শেখাতে পারি, সেভাবেই শিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের এই ইংলিশ A+100 যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচে কি কি বিশেষত্ব বা কি কি তোমাদের জন্য থাকছে সেটা আমি একটু পরেই জানাচ্ছি। তার আগে একটা বিষয় তোমাকে বলছি, তোমরা যখন কোথাও ভর্তি হও অথবা তোমরা যার কাছে পড়বা, তার পড়াটা তোমাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, এবং এমন একজন মেন্টরের কাছে তোমাকে পড়তে হবে যার পড়াটা তুমি সবচেয়ে ভালো বোঝো এবং যার পদ্ধতিটা হয় যেন অসাধারণ। তো তোমরা যারা এসএসসি এইচএসসি ব্যাচ রয়েছে, তোমাদের জন্য এই ইংলিশ A+100 ব্যাচটা সম্পর্কে আমি এখন বলবো। তার আগে একটা বিষয় তোমাদেরকে বলি, আমি আজকে এই ভিডিওতে আমি একটা তোমাদের ক্লাস নিব, অর্থাৎ এই ডিটেলসটা দেখানোর পরে একটা ক্লাস নিব তোমাদের ন্যারেশনের উপরে। সেই ক্লাসটা দেখে তোমরা আসলে যাচাই করতে পারবা যে আমি আসলে তোমাদের জন্য কতটা ভালো ক্লাস নিতে পারবো, বা আমি আসলে তোমাদের সবচেয়ে সর্বোচ্চ প্রস্তুতিটা নেওয়ার জন্য কতটা উপযোগী হব। ঠিক আছে, সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, আর তোমার ইংলিশটা হবে ইনশাল্লাহ অনেক ভালো। দেখো, এখানে আমরা এসএসসি এইচএসসির জন্য মূলত দুটো ব্যাচ হবে। এই দুটো ব্যাচের মধ্যে যেমন ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই থাকবে, ঠিক আছে? তো এইখানে মূলত সর্বমোট আমরা ক্লাস রেখেছি হচ্ছে 50টি ক্লাস। এই 50টা ক্লাস এমনভাবে হচ্ছে পড়ানো হবে যাতে করে তুমি পুরো একদম বেসিক থেকে সম্পূর্ণ সিলেবাসটা কভার করানো হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের সময় থাকবে 1.5 ঘন্টা প্লাস। তো বুঝতেই পারছো তোমাদের জন্য আমি কতটা কনসার্ন। এবং এই কোর্সটাতে কিন্তু তোমাদের 10টা মডেল টেস্ট নিব, যার মাধ্যমে তোমরা কিন্তু যাচাই করে নিতে পারবে যে তোমাদের আপকামিং বোর্ড পরীক্ষা তোমরা কতটা ভালো করতে পারো আর আমার থেকে কতটা তোমরা শিখতে পেরেছো। তারপরে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ যে লেকচার শিট রয়েছে সেটা দেব, এবং সেই সাথে সাজেশন তো থাকবেই, এবং বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান। সো এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমাদের থাকবে। এবং 24 ঘন্টা, অর্থাৎ তোমরা দিনে রাতে যে কোনো সময় কিন্তু আমাকে ক্লাসের বাইরেও যে কোনো প্রশ্ন করতে পারবা পড়াশোনা বিষয়ে। এই জন্য কিন্তু আমাদের ডিসকাশন গ্রুপ রয়েছে যেখানে সরাসরি তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারবা। তো এখন একটা বড় চমকে আসি। তোমরা ভাবতে পারো এত সুন্দর একটা কোর্স, না জানি কত বেশি অ্যামাউন্ট, কিন্তু না, তোমাদের সবার কথা চিন্তা করে এই বাংলাদেশে মনে হয় আমি এত কম ফিতে তোমাদের ইংলিশে এই ব্যাচটার কোর্স ফিটা নিচ্ছি। দেখো, আমাদের এই কোর্সের ফিটা মূলত 1450 টাকা, কিন্তু তোমরা যদি প্রথম 200 জনের মধ্যে ভর্তি হতে পারো তাহলে তোমরা কত টাকা ছাড় পাবা? 1000 টাকা ছাড় পাবা, এবং মাত্র 450 টাকায় এই কোর্সটা তোমরা করতে পারবা। তুমি 6 বছর 5 বছর একই গ্রামার শিখে, অর্থাৎ প্রতি মাসে যদি তুমি 500-1000 টাকা প্রাইভেট পড়ো, তাহলে কত বছর তুমি এরকম পড়েছো, কত হাজার হাজার টাকা তোমার গিয়েছে, তাই না? সো সেই হাজার হাজার টাকার চেয়ে বেশি তোমার মূল্য দেবে এই 450 টাকার এই কোর্সটাতে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, এখন আমি যাব তোমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসে, যে ক্লাসটা দেখে তোমরা আসলে বুঝতে পারবা, যাচাই করতে পারবা যে আমি আসলে তোমাদেরকে কতটা হেল্প করতে পারবো A+ পেতে ইনশাআল্লাহ। এসএসসি এইচএসসি ইংলিশের কোর্সে ডিটেলসটা আমরা ভালো করে জানলাম। এখন আমি তোমাদেরকে একটা ন্যারেশনের উপরে ক্লাস নিব, এবং এই ক্লাসটা দেখেই তোমরা বুঝতে পারবা যে আমি আসলে কেমন ধরনের ক্লাস নেই, এবং আমার ক্লাসটা দেখে শুনে তোমার A+ নিশ্চয়নটা কেমন হতে পারে সেটা আমার ক্লাস দেখলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি ন্যারেশনের ক্লাস দিয়ে। ন্যারেশন একটা টপিক নিয়েছি কারণ এই টপিকটা তোমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং সবারই এই টপিকটার উপরে একটা ভয় কাজ করে, তাই না? সো একদম সহজ ন্যারেশন।
কিছু পদ্ধতি আছে যেভাবে আমরা শিখলে অনেক ভালো করতে পারবো, ঠিক আছে? সো আগে আমরা ন্যারেশন শিখতে হলে ন্যারেশনের বেসিক কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। তার আগে আমি একটা তোমাদের কথা বলতে চাই, আমরা কোনো কিছু শেখার আগে অবশ্যই ভয় পাবো না। এইটা কতটা সহজ আমি তোমাদেরকে বলছি। দেখো, আমাদের যখন বাসার আমাদের আম্মু অথবা আমাদের আন্টিরা যখন রান্না করেন, ধরো মাছ রান্না করেছে, এই মাছ রান্না করতে হলে বাজার থেকে যখন মাছ নিয়ে আসে তখন কি করে? মাছ কি পাতিলে দিয়েই রান্না করে ফেলে? নো, রান্না করতে হলে তো কিছু নিয়ম মানতে হয় এবং কিছু কাজ করতে হয়। বেসিক কি কাজ? যেমন রান্না করতে হলে মাছটাকে কুটতে হবে, ভালো করে ধুতে হবে, তারপরে মাছ তেলে ভাজি করতে হবে, তারপরে হচ্ছে কি লাগে, মরিচ লাগে, হলুদ লাগে, পেঁয়াজ রসুন, কত কিছু লাগে, সব কিছুর সমন্বয়ে। এবং তোমার কি তুমি চাইলেই আধা কেজি মাছে কি 1 কেজি পেঁয়াজ দিতে পারবা? পারবা না। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু তোমাকে দিতে হবে, সেটা প্রত্যেকটা জিনিস। তো এই প্রত্যেকটা জিনিসের পরিমাণ মতো সমন্বয়ে কিন্তু একটা ভালো রান্না হয় এবং সেই রান্নাটা আমরা 5-10 মিনিটে খেয়ে ফেলি। কিন্তু রান্না করতে একটা জিনিস জোগাড় করতে কতটা সময় লাগে, তাই না? সো এইভাবেই দেখো, পড়াশোনার বিষয়টাও ঠিক ওই রকম। আমরা কোনো টপিক শেখার আগে শর্টকাট এটা ওটা আমরা খুঁজতে যাই, যার কারণে একটা লং টাইম আমাদের গ্যাপ থেকে যায়। ভাই, তুমি যদি একটু সময় নিয়ে বেসিক থেকে শেখো তাহলেই তুমি কিন্তু এই টপিকটা আর জীবনে ভুলবা না। তুমি সেই 6 থেকে এই পর্যন্ত একই টপিক পড়ো। সো এই জন্য আমরা কি করব, এই আজকে ন্যারেশন যেটা শিখবো, ন্যারেশনে কিছু মশলা আছে, সেই মশলাগুলো আমরা ভালো করে পরিমাণ মতো সমন্বয়ে একটা রান্না করে ফেলবো, ন্যারেশনের রান্না শেষে আমরা ওইটা 5-10 মিনিটে খেয়ে ফেলবো, অর্থাৎ ন্যারেশনটা আমরা আয়ত্ত করে ফেলবো, ঠিক আছে? তো আসলে একটা ক্লাসে ন্যারেশন সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব না, যেহেতু তোমাদের প্যাসেজ ন্যারেশন আসে, তাই এই জন্য হচ্ছে আমি যেটা করব, একটা বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাহলেই তোমরা বুঝতে পারবা। দেখো, ন্যারেশন কি বলতো? উক্তি, অর্থাৎ আমাদের কথাই হচ্ছে ন্যারেশন, মানে স্পিচ, রাইট? যেমন ধরো আমি তোমাকে বলছি, এই ছেলে একদম চুপ, এই ছেলে ভালো পদ্ধতিতে শিখতে হবে, এই ছেলে মডেল টেস্টগুলো ভালো করে দেখো। সো এই যে কথাগুলো তোমাকে বললাম, এগুলো উক্তি, স্পিচ, যেটাকে আমরা ন্যারেশন বলি, ঠিক আছে? তো এখন এই যে ন্যারেশন, এই যে স্পিচ, এই যে উক্তি, এগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, যেটাকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, যেটাকে বাংলায় বলা হয় পরোক্ষ উক্তি। এখন তোমরা বলতে পারো, ভাইয়া এটা আবার কেমন জিনিস? হয়তো অনেকে পারো, তারপর আমি একটু বলছি। ধরো তোমাকে একটা জিনিস বললাম যে এই শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে, বা আমি একটা নাম ধরেই বললাম, এই সোলাইমান তুমি ভালো করে মনোযোগ সহকারে ইংলিশ পড়ো। তো এই কথাটা কে বলছে? আমি বলছি। যখন আমি আমার নিজের কথাটা তোমাকে বলবো তখন সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। ঠিক আমার কথাটা যখন তুমি তোমার কোনো বন্ধুকে বলবা যে আজমল স্যার বলেছিল আমাকে যে আমি যেন মনোযোগ দিয়ে ইংলিশ পড়ি, তো এই আমার কথাটা যখন ও অন্য কাউকে বলল, এইটা হচ্ছে পরোক্ষ উক্তি, যেটাকে ইংলিশে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। একদম ক্লিয়ার? হ্যাঁ, আরো অনেক কিছু বিষয় আছে, এটার মধ্যে আসলে সবকিছু বুঝতে পেরেছো? মনে করো এইটা হচ্ছে মাছ, এখন আমরা আরো মশলা টশলা দিয়ে এটাকে রান্না করব, ঠিক আছে? সো এই হচ্ছে মূল থিংস, ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। ওকে, আচ্ছা। তো এখন ডিরেক্ট স্পিচটা আমরা শিখলাম যে বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা সে নিজের মুখ দিয়ে বলে, তাই ডিরেক্ট। আবার বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ তার মতো করে বলে, তা হচ্ছে কি ইনডিরেক্ট। ওকে, সো এখন এই ন্যারেশন শিখতে হলে আমাদের 6টা বিষয় শিখতে হবে, 6টা বিষয়। এখন এই 6টা বিষয় কি অনেক কঠিন? না, এই 6টা বিষয় ভাইয়া তোমরা সবাই জানো, হয়তো নাম শুনে বলবা হ্যাঁ এটা কি, এটা কি তামিলনাড়ু, এটা কি হিন্দি, এটা কি চাইনিজ, সো এটা কি ফরাসি, সো এরকম মনে হবে একটু নতুনত্ব, কিন্তু না, সহজ। এবং সেটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো, বিকজ আমরা এখন একটা রান্না করতে বসেছি, সুতরাং মশলাগুলো একটু পরিমাণ মতো করে দিলেই কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হবে। ওকে, চলো। প্রথমে তোমাকে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা সম্পর্কে জানতে হবে। যেমন আমি বললাম না, এই রাকিব, এই ছেলে ইংলিশ মনোযোগ সহকারে বলে, এই ছেলে, এই যে আমি যে কথাটা বলেছি, এই ছেলে শোনো, এই কথাটাই হচ্ছে মূলত রিপোর্টিং ভার্ব। এবার যে তোমাকে যে কথাটা আমি বলছি, বক্তব্যটা যে তুমি ইংলিশ মনোযোগ দিয়ে পড়ো, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, আচ্ছা। 2 নম্বরে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার,
অর্থাৎ আমাদের এই ন্যারেশন করতে হলে 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করে ন্যারেশন করতে হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। একটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই 5টা সেন্টেন্স দিয়ে কিন্তু মূলত আমাদের ন্যারেশন করতে হয়। এই 5টা সেন্টেন্সের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটা ভাগ আমি করছি শুধু অ্যাসার্টিভকে, আর একটা ভাগ হচ্ছে তোমার ইম্পারেটিভ, অপটেটিভ, হ্যাঁ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ, এই 4টা দিয়ে একটা ভাগ। আর অ্যাসার্টিভকে শুধু একটা ভাগই রেখেছি বিকজ এই অ্যাসার্টিভ দিয়েই মূলত টেন্স অর্থাৎ টেন্সের যতগুলো আছে সব কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। তো টেন্স আছে কয়টা ভাইয়া? 3টা। টেন্সের বাচ্চা কাচ্চা কয়টা? 3টা, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আবার প্রেজেন্টের বাচ্চা কাচ্চা 4টা, পাস্টের বাচ্চা কাচ্চা 4টা, ফিউচারের বাচ্চা কাচ্চা 4টা। তার টোটাল টেন্সের নাতি কয়টা? 12টা। তো এই 12টার নাতি দিয়েই মূলত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা করতে হবে। ঠিক আছে, ওকে। সো এরপর দেখো টেন্স চেঞ্জিং, অর্থাৎ এই যে আমাদের ন্যারেশন মনে করো তোমার ডাইরেক্ট স্পিচে, প্রশ্নে মনে করো ইন্টারোগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে দিয়ে দিয়েছে। তো এইটাকে ন্যারেশনে রূপান্তর করলে ইনডিরেক্টে আমরা কিভাবে করব, কোন টেন্সে করব, সেটা তোমাকে জানতে হবে, যেটা আমি একটু পরে আলোচনা করব। তারপর পারসন চেঞ্জ, এই যে বললাম না, এই রাকিব তুমি পড়াশোনা করো, এই কথাটাকে আমি বলছি, তখন তুমি আর বলবা, তুমি যখন আরেকজনকে বলবা যে স্যার আমাকে বলেছিল, দেখো আমি বলছি কি এই রাকিব তুমি, আর যখন এটা প্রত্যক্ষ উক্তি ছিল তখন বলছে কি এই রাকিব তুমি পড়াশোনা করো মনোযোগ দিয়ে, তুমি প্রত্যক্ষ উক্তি। যখন তুমি অন্য কাউকে বলবা যে স্যার আমাকে বলেছিল আমি যাতে মনোযোগ দিয়ে পড়ি, তাহলে ওখানে ছিল কি তুমি, এখানে ছিল আমি। এই যে একটা পারসন চেঞ্জ, যেটা আমাকে শিখতে হবে, সেটা একটু পরে শিখবো। তারপর সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, এটা আমাকে শিখতে হবে। তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও খুবই সিম্পল। চলো আমরা এখন এই বিষয়গুলো ধাপে ধাপে শিখবো, ঠিক আছে? ওকে, শর্টকাট না, আমরা একটু সময় নিয়ে যদি বেসিকটা শিখি না, তাহলে ওইটা আজীবন মনে থাকে এবং অন্য কাউকেও কিন্তু আমাদের পড়ানোর মতো সক্ষমতা কিন্তু তৈরি হবে। কিন্তু আমরা কি করি, শর্টকাট খুঁজি এবং সারাও আছে কোনো রকম একটু সাজেশন দিয়ে তোমাদের বলে যে ঠিক আছে এটাই, এবং মাসকে মাসে একই প্রাইভেট পড়ে আমরা দিন শেষে ভালো করতে পারি না। সো এটা আর এখন থেকে হবে না। আমার সাথে আমার এই ব্যাচটিতে যারা থাকবে ইনশাআল্লাহ যারা থাকবা, তোমাদের একদম A to Z আমার নিজের দায়িত্ব কভার করা, এবং আমার গাইডলাইন অনুযায়ী তুমি যদি এটা কভার করতে পারো তাহলে তোমার A+ কেউ ঠেকাতে পারবে না। সো এই জন্য ইংলিশের যে কয়েকটা বিষয় সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, সো খেয়াল করো, এখানে আমি একটা বাক্য লিখেছি, সেটা হচ্ছে কি জামিল সেড টু মি, জামিল আমাকে বলেছিল আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। তো এখানে দুইটা অংশ দেখো, এই প্রথম যে অংশটা জামিল সেড টু মি, জামিল আমাকে বলেছিল, এই অংশটুকুই মূলত রিপোর্টিং ভার্ব। এই অংশটুকু কি বলো তো ভাইয়া? বাপু, রিপোর্টিং ভার্ব। তো এরপরের অংশটুকু আই অ্যাম স্টুডেন্ট, আমি একজন শিক্ষিত, অর্থাৎ এই জামিল যে আমাকে কথাটা বলছে, সে কি কথা বলছে, সে উক্তিটা কি, উক্তিটা হচ্ছে স্পিচটা কি, আই অ্যাম স্টুডেন্ট, এটা। তো এটা কি বলা হয়? রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? এরপরে খেয়াল করো, এখানে আবার দেখো এই যে এই সেইড হচ্ছে কি ভার্ব, তাহলে আমরা জানি ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে, ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে, ঠিক আছে? তারপর এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই মূলত একটা ডাইরেক্ট স্পিচের ন্যারেশন হয়, বুঝতে পেরেছো? মনে তোমার প্রশ্নে যেটা থাকবে। তো এটাকে আবার ইনডিরেক্টে রূপান্তর করতে হবে। এখন সেটা কিভাবে করব, কোন উপায়ে করব? এটা কি বিয়ের চেয়েও কঠিন কিছু? না, একদম না, ঠিক আছে? এখানে কবল টবল বলা লাগবে না, শুধু শিখলে একদম খুব সাধারণ মতো তুমি কাগজে কলমে করে নিতে পারবা। ওকে, চলো আমরা নেক্সটে যাই। দেখো এই যে কত সুন্দর একটা জিনিস, দেখো আমাদের ন্যারেশনের মধ্যে ম্যাক্সিমাম 85% ন্যারেশন আসে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে টেন্সের যতগুলো ন্যারেশন রয়েছে, ঠিক আছে? টেন্সের উপর যতগুলো ন্যারেশন রয়েছে, তো সেটা কিন্তু আমি একটা চার্টে নিয়ে এসেছি তোমাদের জন্য। কয়টা চার্টে? একটা চার্টে। দেখো আমাদের ওই যে আছে না, প্রেজেন্ট টেন্সের হচ্ছে 4টা শাখা আছে, 4টা বাচ্চা কাচ্চা, কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এরকম প্রত্যেকটা পাস্টের 4টা, ফিউচারের 4টা, যেটা আমরা সবাই মোটামুটি বেসিকটা জানি। হ্যাঁ, তো এখানে খেয়াল করো ডিরেক্ট স্পিচে অর্থাৎ প্রশ্নে, ডিরেক্ট স্পিচে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তখন এইটাকে ন্যারেশনে তুমি কোন টেন্সে রূপান্তর করবা? পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করবা। কিভাবে করবা, কোন উপায়ে করবা, সেটা আমরা একটু পরেই দেখবো। আগে এখানে একটা চার্টের মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ টেন্সের উপরে যত ধরনের ন্যারেশন আছে, কোন টেন্স থেকে কোন টেন্স পরিবর্তন হবে, সেটা কিন্তু এই একটা চার্টই রয়েছে।
সুতরাং তুমি এটি স্ক্রিনশট দিতে পারো অথবা লিখে নোট করতে পারো। ওকে, এরপরে খেয়াল করো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস। আবার হচ্ছে তোমার ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট, রাইট? সো আবার যদি তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, ইনডিরেক্টে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এভাবে করে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। আবার যদি ফিউচার হয়, অর্থাৎ ফিউচার হয়, তাহলে ফিউচার হলে এইটা ইনডিরেক্টে করতে হবে, অর্থাৎ শেয়ালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড, এভাবে রূপান্তর করতে হবে। এখন এটার ব্যবহারটা কিরকম হবে, এইটা আমরা কোন উপায়ে শিখবো, চলো আমরা একটু পরেই দেখছি। দেখো আমাদের এখানে দেখো কিছু অবজেক্টিভ ফর্ম তোমাদের জন্য নিয়ে এসেছে, সেটা ওই যে আছে না রিপোর্টিং ভার্বে, তোমাদের কিন্তু শিখিয়েছিলাম যে জামিল সেড টু মি, তাহলে জামিল হচ্ছে কি ভার্বের আগে বসেছে, যে সেজন্য এটা সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা বলবে সেটা হচ্ছে কি অবজেক্ট। সো এটা আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, আর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। এই যে চারটা কিন্তু এটা কিন্তু তোমাদের অনেক গ্রামাটিক্যাল পয়েন্টে কিন্তু দরকার হয়, সুতরাং একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে। হ্যাঁ, ওকে। সো ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর, সো এটা মাথায় রাখতে হবে। উই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আস, পজিটিভ ফর্ম আওয়ার, শি সাবজেক্টিভ ফর্ম, হার অবজেক্টিভ ফর্ম হার, আবার পজিটিভ ফর্ম, আবার হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিম অবজেক্টিভ ফর্ম, হিজ হচ্ছে পজিটিভ ফর্ম। সো এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে, দে, দেম, দেয়ার, ইট, ইটস, সেই বিষয়গুলো তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। তারপরে খেয়াল করো ডিরেক্ট স্পিচে সব থেকে ন্যারেশনের একটা বিষয় খেয়াল করো, প্রত্যেকটা দেশের এক একটা গোয়েন্দা সংস্থা আছে না, তো ন্যারেশনের গোয়েন্দা হচ্ছে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ন্যারেশনের গোয়েন্দা কি বলতো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এদের যদি না ধরতে পারো তাহলে তুমি শেষ, তোমাকে কতল করে দিবে। মানে তুমি যদি ন্যারেশন খুব ভালোভাবেই করতে পারো, তারপর এই জায়গাটা ভুল করলে তুমি কিন্তু শেষ, তোমার ন্যারেশনে তুমি কিন্তু শূন্য পাবা। কিরকম দেখো, আমাদের দেখবা এটা হচ্ছে নিয়মের বাইরে, অর্থাৎ টেন্সের বাইরে। তোমার ডিরেক্ট স্পিচে দেখবা সেন্টেন্সের আগে পিছে মাঝখানে উপরে নিচে কোনো একটা জায়গায় লুকিয়ে থাকতে পারে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, যেমন ডিরেক্ট স্পিচে তোমার যদি নাও থাকে, তুমি যদি সেন্টেন্সের মধ্যে যদি নাও দেখো, তাহলে অবশ্যই ইনডিরেক্টে দেন দিবা নাও এর জায়গাটায়। আমরা কি করি, ন্যারেশনটা খুব ভালোভাবেই করি, আর বাসায় এসে বলে হুররে আমি তো খুব কাঁপাই দিয়ে এসেছি এক্সামে, আমি তো সেই ন্যারেশনে পুরো 10-এ 10, 5-এ 5, কিন্তু এসে দেখে না মার্কের পর ভাই এত কম মার্ক কেন? আরে ভাই ভুলটা তো এখানটাতে করেছো। কেউ কোনখানটা? যেমন এই যে নাও আছে, নাওয়ের পরিবর্তে তোমার তো দেন দাও নাই, বা এই হিয়ার ছিল, হিয়ারের পরিবর্তে তো দেয়ার দাও নাই, যেটা কিন্তু টেন্সের মধ্যে নেই বাট তোমার কিন্তু সেন্টেন্সের মধ্যে আছে। তো সেন্টেন্সের মধ্যে এই ভাব পরিবর্তন করতে হবে। দিস থাকলে দ্যাট হবে, দিজ থাকলে দোজ হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, ইট থাকলে ইট হবে, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, তারপরে হচ্ছে তোমার টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে হবে। তো এভাবেই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আমরা কিন্তু শিখতে পারি। সো এরপরে স্লাইডে একটু যাব আমরা। দেখো তোমাদের এই শুরু এতক্ষণ ধরে আমরা শিখছি যে প্যাঁচ কতটুকু দিব, রসুন কতটুকু দিব, মরিচ কতটুকু দিব, হলুদ কতটুকু দিব। ঠিক আছে, এখন এইটার প্রয়োগ হবে, এখন এটা কি হবে? প্রয়োগ হবে। দেখি দিন শেষে অর্থাৎ এই ক্লাস শেষে রান্নাটা কেমন হয়। রান্নাটা কেমন হয় যদি ভালো হয়, তাহলে বুঝবেন ন্যারেশনটাও ভালো হয়েছে। ওকে, সো দেখো রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকলে সেড টু এর পরিবর্তে টোল্ড হবে, প্লাস ইনভার্টেড কমা, দ্যাট বসবে, পারসন টেন্স। ও বাবারে কত কিছু নিয়ম, তাই না? একদম সহজ, নিয়মে আগে যাব না, আগে তোমাদের একদম এই এক্সাম্পল থেকেই শিখিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো দেখো এখানে কি বলছে, এখানে বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল ইউ আর আ গুড পারসন, তুমি একজন ভালো ব্যক্তি। তো এইখানে খেয়াল করো, এইটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ না? ডিরেক্ট স্পিচ। দেখো এই যে হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর এটা হচ্ছে কি বলতো রিপোর্টিং ভার্ব, আর এটা রিপোর্টিং স্পিচ। অর্থাৎ এখানে বলেছে কি সে কাকে বলছে? তাকে, আমাকে বলছে যে তুমি একটা ভালো ব্যক্তি। তো এই কথাটা যখন পরোক্ষ উক্তিতে যাবে তখন কি হয়ে যাবে, যে সে আমাকে বলেছিল, আমি বলতেছি যে তোমাদের কাছে যে এই সে আমাকে বলেছিল যে তুমি অনেক ভালো ব্যক্তি, তখন এই কথাটা তুমি অন্য কাউকে যখন বলবা, এই জানো সে স্যার তাকে বলেছিল যে সে একজন ভালো ব্যক্তি। বুঝতে পারছো? আমি বলছি এই আমি একজন ভালো টিচার,
ঠিক আছে, নিজের গুণ নিজে গাইলাম, কিন্তু এটা ঠিক না। অবশ্যই তোমরাই আমি কতটা ভালো করি, ভালো তোমাদেরকে বুঝাতে পারি, সেটা তোমরাই জানাবা কমেন্টে। সো খেয়াল করো, এই কথাটা যখন পরোক্ষ হয় তখন কিন্তু ইউ থাকে না, তখন হয়ে যায় কি আই, তখন হয়ে যায় কি আই। কারণ মনে করো তোমরা বলছিলে এই সে আমাকে বলেছিল, আমার ছাত্র আমাকে বলেছিল আমি অনেক ভালো পড়াই, আপনি অনেক ভালো পড়ান। আমার ছাত্র আমাকে বলেছে আপনি অনেক ভালো পড়ান, তখন আমি বলবো আমার ছাত্র আমাকে বলেছিল, আমি যখন অন্য কাউকে বলবো যে আমার ছাত্র আমাকে বলেছিল আমি নাকি অনেক ভালো পড়াই, সো এই কথাটা কিন্তু কি তখন আই, অর্থাৎ ইউর জায়গায় কিন্তু পার্সন চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পার্সন চেঞ্জটা আরো একটু পরে আরো ভালো মতো শিখতে পারবো, ঠিক আছে। তো এখন খেয়াল করো, এখানে বলছে কি ইউ আর গুড পার্সন, এইটাকে এখন আমাদের রূপান্তর করতে হবে। তার আগে একটা বিষয় দেখো, এই সেট টু আছে না, অর্থাৎ আমরা সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, অবজেক্ট লিখবো, এরপরে খেয়াল করো অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা, কি সেন্টেন্সের বেলায় মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় এই কমার পরিবর্তে দ্যাট হবে, ঠিক আছে, কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। এরপরে যে সেন্টেন্সটা থাকবে সেটা কি হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। এখন বলো তো ভাই এটা কোন টেন্সে আছে, সাবজেক্ট, প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব বিয়ন, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে বসেছে। কেন, অ্যামিজ আর অক্সিলারি ভার্ব তখনই বসবে যখন অ্যামিজারের পর যদি ভার্ব এসেছে আইএনজি যুক্ত একটা কোনো ভার্ব হয় তখন, কিন্তু এখানে আর কিন্তু মেইন ভার্ব হিসেবেই বসেছে, সুতরাং এটা প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তো এইটা কোন টেন্সে আছে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিটে, রাইট। সো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট যদি তোমার ন্যারেশনে থাকে তাহলে ওইটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে গেলে কি লাগবে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি কি হয়, আমরা কিন্তু সেই চার্টে কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি, তারপর একটু দেখাই, এই যে দেখো এখানে কিন্তু তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হবে, আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে, এভাবে সবগুলো রূপান্তর করবা। সো এখানে সব কিন্তু লেখা রয়েছে। তো এরপরে খেয়াল করো আমরা দেখি এটা কিভাবে রূপান্তর করেছে। দেখো এখানে যেটা আছে, আমাদের যেহেতু প্রেজেন্ট আছে তাহলে পাস্ট ইনডিফিনিটে করতে হবে, তাহলে আই দিলাম, কি দিলাম, আই। এরপরে খেয়াল করো, এরপরে যেহেতু পাঁচটা করবো অর্থাৎ তাহলে এই আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না, তাহলে পাস্ট ফর্ম কি হবে, ওয়াজ ওয়ার, রাইট। তো আই এর পরে কি হয়, ওয়াজ হয়, তারপর যে বাকি যে অংশটুকু থাকবে সেটাই। ন্যারেশন কিন্তু খুব সহজ, জাস্ট টেন্স চেঞ্জটা যদি তুমি ঠিকঠাক ভাবে বুঝে করতে পারো তাহলে অফকোর্স তুমি 100% ভালো করবা। এখন দেখো দ্বিতীয় নাম্বারটা কি বলছে জানো, যে এখানে আমরা একটু কারেকশন করে নেই। দেখো দ্বিতীয় নাম্বারটা কি বলছে, দ্বিতীয় নাম্বারটা বলছে মুরব্বি অলওয়েজ ড্রিঙ্ক কফি। মুরব্বি কি কয়, কি করে, সব সময় পানি কফি খায়। she said, সে বলেছিল। তো এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু শেষে দিয়েছে, আমরা কিন্তু এই যে প্রথমে ছিল রিপোর্টিং ভার্বটা, বাট এই রিপোর্টিং ভার্বটা কোথায় দিয়েছে, শেষে দিয়েছে। আর স্পিচটা কোথায়, আগে দিয়েছে। আবার এখানে স্পিচটা কোথায় দিয়েছিল, শেষে দিয়েছে, নো প্রবলেম। বাট এটা যখন তুমি ইনভাইট করতে যাবা তখন অবশ্যই তোমাকে রিপোর্টিং ভার্বটা আগে নিতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবা। দেখো তাহলে she said, সে বলেছিল, কাকে বলে, সে বলেছিল, সে কি বলেছিল, সে বলেছিল যে মুরব্বি অলওয়েজ ড্রিঙ্ক কফি, যে মুরব্বি সবসময় কি খায়, কফি খায়। ওই যে একটা কথা আছে না, মুরব্বি কফি খাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু সে অলওয়েজ কফি খায়। তো এখন খেয়াল করো she said, ওকে, এরপরে একটা কমা আছে এখানে, দেখো এখানে একটা কমা রয়েছে, এই কমার পরিবর্তে আমাদের কি হবে বলো তো, দ্যাট হবে, ঠিক আছে, দ্যাট। এরপরে খেয়াল করো মুরব্বি অলওয়েজ ড্রিঙ্ক কফি। এখন এই যে বাক্যটা আছে, এই বাক্যটা বলো তো কি টেন্সে আছে। দেখো প্রথম আছে কি, সাবজেক্ট, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, এটা ভার্বের আগে বসে, সমস্যা নেই। এবার ড্রিঙ্কস, ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে বাকি অংশ। তার মানে এই সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটে। তোমরা ঠিকই ধরতে পেরেছো, হ্যাঁ। তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা কি করব, পাস্ট ইনডিফিনিট রূপান্তর করব। তাহলে she said that, ঠিক আছে। তো এখন এরপর কি করতে হবে, মুরব্বি অলওয়েজ সবই থাকবে, জাস্ট আমাদের ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, এটা কি পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হলে ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। তা ড্রিঙ্কের পাস্ট ফর্ম কি বলো তো, ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, বুঝতে পেরেছো। আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিন্তু ড্রাঙ্ক, অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম, কয়টা ফর্ম, তিনটা ফর্ম, ঠিক আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বি1 বলতে পারি প্রেজেন্ট ফর্মকে, আবার পাস্ট ফর্মকে বি2 বলতে পারি, আবার পাস্ট পার্টিসিপলকে বি3 বলতে পারি,
ঠিক আছে, ওকে। সো খেয়াল করো তাহলে এখানে সঠিক কোনটা হবে, এ হবে নাকি বি হবে? দেখো এখানে এ নম্বরে বলেছি শি সেড দ্যাট মুরব্বি অলওয়েজ ড্রিঙ্ক কফি। এখানে দেখো কি লেখছে, ড্রিঙ্ক পাস্ট প্রেজেন্ট ফর্মে লেখছে, তাহলে প্রেজেন্ট থেকে প্রেজেন্ট হবে, হবে না, প্রেজেন্ট থেকে কি হবে, পাস্টে হবে। তাহলে দ্বিতীয়টা খেয়াল করো, দ্বিতীয়টা কিন্তু দেখো মুরব্বি অলওয়েজ ড্রাঙ্ক পাস্ট ফর্মে দেওয়া রয়েছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা, এই বি নম্বর। ঠিক আছে, ঠিক লাইভ ক্লাসে কিন্তু তোমাদের এভাবেই কিন্তু প্রত্যেকটা পয়েন্টের উপরে কুইজ থাকবে, তোমরা আনসার করবে। প্রথমে তো নিয়ম আমি সুন্দর মতো পড়াবো, তারপর তোমরা কিন্তু আনসার করে যাচাই করে নিতে পারবো তোমরা পয়েন্টটা কতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো আমরা একটু নেক্সটে যাই। দেখো এখানে আমরা রেখেছি কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে অমুক তমুক অনেক কিছু আছে, যে এত আমরা নিয়মের বেড়া জালে আমরা শিখবো না, আমরা এমন ভাবে শিখবো যাতে এটা মনে থাকে, আগে আমাদের মনে ভয় ঢুকানো যাবে না। ঠিক আছে, দেখো আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো, দেখো প্রথমে বেসিক বিষয়গুলো একটু শিখতে সময় লাগে, পরবর্তী কিন্তু এইগুলো করতে থাকলে আর বেশি সময় লাগে না। দেখো এখানে বলছে কি রাফসান সেড, রাফসান বলেছিল আই অ্যাম রিডিং আ স্টোরি বুক নাও, আমি এখন কি করতেছি, একটা গল্পের বই পড়তেছি। তো এখন এইটাকে তোমার ডিরেক্ট স্পিচ আছে, এটাকে ইনডিরেক্ট করতে হবে। তাহলে কথাটা বলছে কি রাফসান সেড, রাফসান বলেছিল আমি এখন কি করব, আমি এখন একটা গল্পের বই পড়তেছি। তো রাফসান মনে করো তোমার বন্ধু, তোমার বন্ধু তোমাকে ফোন করে বলছে বন্ধু আমি এখন একটা গল্পের বই পড়তেছি। তো তখন কি করলা, তখন তুমি তোমার বান্ধবীকে বললা যে আমার বন্ধু রাফসান সে গল্পের বই পড়তেছে। দেখো তখন ওর যখন আই কি প্রত্যক্ষ উক্তি, যখন ও নিজে নিজে বলছে যে আমি পড়তেছি, আর এই ওর কথাটা যখন তোমার বান্ধবীকে বলবা তখন কিন্তু তখন আই থাকবে না, তখন কি বলবা সে, যে সে বলেছিল সে করতেছে, তাই না, পার্সন চেঞ্জ হয়ে গেছে। সো এই বিষয়টা এভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। হি, এখানে কিন্তু হি এসেছে পার্সন চেঞ্জ হয়ে। এখন আমরা একটু পুরো বিষয়টা তাহলে একটু দেখি। দেখো প্রথমে রাফসান সেড, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি কমার পরিবর্তে কি হয়, দ্যাট হয়, কি হয়, দ্যাট হয়। এরপরে খেয়াল করো, এরপর সেন্টেন্সটা কি, আই অ্যাম রিডিং এ স্টোরি বুক। তাহলে প্রথম পার্সন চেঞ্জ, আই এর পরিবর্তে কি হবে, হি হবে। আমরা জানি পার্সন চেঞ্জে সবসময় হি বা সি থাকে। পার্সন চেঞ্জে কি ইনডিরেক্ট স্পেসে কি থাকে, মেয়ে থাকলে সি, পুরুষ থাকলে হি। আবার যদি অনেক ব্যক্তি থাকে তখন কি হয়, উই হয়, কি হয়, উই হয়। দে থাকলে উই হয়, এরকম। সো খেয়াল করো এই সেন্টেন্সটা কিসে আছে, আই অ্যাম রিডিং আ স্টোরি। দেখো আই আছে অর্থাৎ সাবজেক্ট, তারপর অ্যাম আছে, আমরা জানি অ্যাম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে কি এই ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ বি এর সাথে আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে সেন্টেন্সটা রয়েছে এইটা কোন টেন্স অনুযায়ী আছে বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু আছে তাহলে এটাকে ন্যারেশনে কিভাবে রূপান্তর করব, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটাকে ন্যারেশনে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। ঠিক আছে না? হ্যাঁ, দেখো তাহলে আমরা এই দ্যাট পর্যন্ত আসলাম, পার্সন চেঞ্জ করলাম হি, এটাও ঠিক আছে। তো এখন যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে স্ট্রাকচারটা কি, পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? অর্থাৎ এইটাতে আমাদের রূপান্তর করতে হবে। তার মানে কি দেখো, তার মানে কি শুধু পরিবর্তনটা হবে কি, আমি যার জায়গায় ওয়াজ ওয়ার্ড হবে, আর বাকিগুলো কিন্তু সব যা আছে তাই হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো ওয়াজে আমাদের যেহেতু এম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হি কি সিঙ্গুলার, যার কারণে ওয়াজ হয়েছে। যদি এখানে প্লুরাল ফর্ম হতো তাহলে কি ওয়ার হতো। ঠিক আছে, তাহলে হি ওয়াজ, আর বাকি যেগুলো আছে রিডিং আ স্টোরি বুক। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, তার মানে হয়ে গেল না, কিন্তু এখানে একটা ভুল করছো তোমরা। আমি কিন্তু একটা বিষয় পড়িয়েছিলাম যে আমরা ন্যারেশনে সব ভালো করি, বাট একটা জায়গায় এসে আমরা ভুল করি, সেটা হচ্ছে কি জানো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওই যে বলছিলাম না, নাও এর পরিবর্তে দেন হবে, টুমের পরিবর্তে দা, টুমোরোর পরিবর্তে দা নেক্সট ডে, ঠিক আছে, তারপর হচ্ছে বিফোরের পরিবর্তে দা প্রিভিয়াস ডে, তাই না, সেগুলো হবে। তো এখানে দেখো একটা নাও আছে, নাও, তা এই নাওর পরিবর্তে কি হবে দেখো তো, এই যে এখানে দেওয়া আছে দেন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এটা মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু এড়িয়ে গিয়েছিল অনেকে, রাইট? সো ওকে, তো এখন দেখো আমরা একটু এই পয়েন্টটা দেখি। দেখো বিল ক্লিনটন, আমি যদি এখানে বলি তোমাকে বিল ক্লিনটন, বা এখানে তোমার যদি হারুন বলি, হারুন, মনে করো এখানে হারুন আছে, হারুন সেড, হারুন বলেছিল আলম ইজ সিঙ্গিং এ স্টোরি, আলম কি করছে, একটা গান গাইতেছে। তো এখন তাহলে হারুন সেড কমার পরিবর্তে দ্যাট, সব ঠিক আছে, তো নাম যেটা থাকবেন সেটাই হবে, নামের পার্সনে কি হবে,
নাম যদি কোনো থাকে তাহলে পার্সন চেঞ্জ হবে না, যেটা নাম আছে ওইটাই হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। সো এরপরে খেয়াল করো, তার মানে কি এটা কোন টেন্স আছে বলো তো? আলম, তারপর অ্যামিজারে ইজ আছে, তারপর বাপের সাথে আইজ, এই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তো প্রথমটাতে দেখো হারুন সেড দ্যাট আলম ওয়াজ সিঙ্গিং আ স্টোরি, দ্বিতীয়টা আছে হারুন সেড দ্যাট আলম হ্যাজ সিং। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসে কখনো কি হয় না, হ্যাজ হয় না, হ্যাজ হয় না। পাস্ট কন্টিনিউয়াসে কি হয় না, হ্যাজ হয় না। পাস্ট কন্টিনিউয়াসে হয় কি ওয়াজ বা ওয়ার, যেহেতু আলম সিঙ্গুলার তাই আমাদের ওয়াজ হয়েছে, তারপর সিঙ্গিং এ স্টোরি, ঠিক আছে, ওকে। সো তার মানে এটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো, তাই না? সো এভাবেই কিন্তু আমরা করে 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 কিন্তু মশলাটা দেখবো অনেক সুন্দর, সবকিছু নিয়ম মাফিক দিতে 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 একটা সুস্বাদু রান্না হয়ে যাবে, ঠিক আছে, ওকে। চলো আমরা একটু নেক্সটে যাই। আমি কিন্তু এই তোমাদের আজকের এই যে ক্লাসটা তোমরা যারা করছো, আমি কিন্তু অনেক লম্বা টাইম নিব না, কারণ এটা যেহেতু অ্যাডভার্টাইজ ভিডিও, তোমরা হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে দেখে আসলে যাচাই করবা। আর এটা যদি আমি অনেক বড় ক্লাস নিতে যাই, সেক্ষেত্রে একটু ভিডিও যেহেতু আমাদের অ্যাডভার্টাইজ হচ্ছে, একটু ঘাটতি হবে। সুতরাং তোমরা যাতে অল্পতেই বোঝো, এবং তোমাদের যদি আরো ডেমো ক্লাস দেখার দরকার হয়, সেটা আমাকে আমাদের পেজে মেসেজ করলেই কিন্তু আমি সেটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, ওকে। সো তোমাদের কোর্সটা কিন্তু খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি, হ্যাঁ। তো সুতরাং যারা এখনো ভর্তি হও না, দ্রুত ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। আর বিস্তারিত তো আমাদের কমেন্টে বা ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া রয়েছে, বা পেজে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে করতে পারো, ফোন করতে পারো, ঠিক আছে, সব জায়গায় তোমরা ডিটেইলস পেয়ে যাবা ইনশাআল্লাহ। সো খেয়াল করো, এরপরেরটা দেখবো আমরা। পরের বাক্যটা আছে কি, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই হ্যাভ ওন দ্য গেম, আমি হচ্ছে কি করেছি, খেলাটায় জিতে গিয়েছি। তো এখন একটা বিষয় খেয়াল করো, তো এখানে কোন টেন্সে আছে এটা, সব কিন্তু নিয়ম এক, তাহলে আমাদের চেঞ্জটা করতে হবে কি টেন্স অনুযায়ী। দেখো আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের বি3 ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ এই 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 স্ট্রাকচারটা কোন টেন্স অনুযায়ী আছে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট, কি পারফেক্ট প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা একটা চার্ট দেখেছিলাম, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে ইনডিরেক্টে কিসে রূপান্তর করতে হবে? পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো এখন খেয়াল করো, তাহলে আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর করব, এবং এখানে যেটা দেওয়া আছে আমি একটু দেখি, যেহেতু দুইটা অপশন দেওয়া আছে, বাট আমরা তাহলে একটু আইডেন্টিফাই করব কোনটা কারেক্ট হয়, ঠিক আছে। দেখো হি টোল্ড মি দ্যাট, সে এখানে দেখো হি সেড টু মি, সে আমাকে বলেছিল ড্যাশ। তো প্রথম রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা হুবহু আসবে, তারপরে এই যে কমার পরিবর্তে দ্যাট আসছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এরপরে খেয়াল করো, আই হ্যাভ ওন দ্য গেম, পারফেক্ট, তাহলে এইটা কোন টেন্সে রূপান্তর করতে হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে সেটা অনুযায়ী খেয়াল করো, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট, তারপর হ্যাড হবে। এখানে যেমন দেখো না হ্যাভাজ আছে, বাট পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাড হবে শুধু, ঠিক আছে। এবং ভার্বের কি ফর্ম? বি3 ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে মানে খেয়াল করো সবই এক থাকবে, খালি চেঞ্জটা কোথায় আসবে বলো তো? এই হ্যাভাজের জায়গায় হ্যাড আসবে শুধু, ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো, তাহলে হি টোল্ড মি হি হ্যাড ওন দ্য গেম, এটা আছে। তারপর আছে কি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাভ। দেখো এখানে আমাদের প্রেজেন্টে আছে, তারপরে এখানে আবার একই প্রেজেন্টে কি করতে পারবো? পারবো না। আবার হি হচ্ছে কি সিঙ্গুলার, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমাদের কি হবে? হ্যাভ হবে না, এখানে কিন্তু হ্যাজ হতো, কিন্তু হ্যাজ হলেও সঠিক হবে না, কেন? কারণ আমাদের এখানে তার দুইটাই কিন্তু পারফেক্ট হয়ে যায়, বুঝতে পারছো? আরে আই কিন্তু যখন ইনডিরেক্টলি কিন্তু পারসন চেঞ্জ হয়ে হি হয়ে যায়, ওকে। মানে প্রত্যেকটা পারসন, আমি একটা তোমাদের শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, শুধু নাম বাদে, নাম যেটা হবে সেটা হুবহুই দিবা, আর নাম বাদে যদি পুরুষ বোঝায়, মেয়ে বোঝায়, হ্যাঁ, এইখানে এই যে ডিরেক্ট ভার্বে, রিপোর্টিং ভার্বে যদি পুরুষ বোঝায় তাহলে এখানেও হি হবে, রিপোর্টিং ভার্বে নারী বোঝালে এখানে শি হবে, পারসন চেঞ্জ হয়ে, ঠিক আছে, ওকে। সো আশা করছি বুঝতে পারছো। তো এখন খেয়াল করো এখানে কি আছে? হি হ্যাড এবং ওন দ্য গেম। আমরা জানি ভার্বের কয়টা ফর্ম? 3টা ফর্ম। যেমন 3টা ফর্মের মধ্যে কি, যেমন উইন হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, আবার উইন ওন, ওন হচ্ছে পাস্ট ফর্ম, আবার ওন আবার পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তো আমাদের এখানে কি ভার্বের পাস্ট, এটা যেহেতু অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটাই হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওন, তারপর দ্য গেম, ওকে। তাহলে কিন্তু খুব সহজেই আমরা করতে পারলাম, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ওন দ্য গেম, ক্লিয়ার, ওকে। সো এরপর আমরা একটু 4 নাম্বারটা দেখব। 4
4 নাম্বারটা এইটা শিখলে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের উপরে যত ন্যারেশন আছে সেটা আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন এইগুলো কি আস্তে আস্তে এরকম আমরা অনেক কিছু এক্সাম্পল শিখে 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 আমরা কিন্তু পুরোটা কভার করতে পারবো খুব সহজেই। তো এখন দেখবো আমরা 4 নাম্বারটা। 4 নাম্বারটা দেখো এত কিছু নিয়ম পড়ার আমাদের কোনো দরকার নেই, তবে আমরা যেটা জানি যে রিপোর্টিং স্পেসে অর্থাৎ আমাদের ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে, যেটা আমরা একটা সুন্দর চার্টের মাধ্যমে তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন দেখো প্রথমটাতে বলা আছে কি হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই হ্যাভ বিন রিডিং বুক, আমি কি করতেছি, আমি বই পড়তেছি। ঠিক আছে না? তো এখন এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে আছে দেখো, এটা কি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? আচ্ছা একটু আমরা যাচাই করে নিই। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার এখানে কি থাকবে বলো তো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তারপরে কি থাকবে, তারপরে প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর কি থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তারপর এই স্ট্রাকচার অনুযায়ী দেখো তো, প্রথমে আই সাবজেক্ট, তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন আছে, তারপরে কি বলছে ভার্বের সাথে আইএনজি, এই যে রিডিং ভার্বের সাথে আইএনজি আছে, তারপর অবজেক্ট। তার মানে এটা কোন টেন্সে আছে বলো তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখন এইটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি দেখো, খুবই সহজ, সাবজেক্ট সবই ঠিক আছে, জাস্ট এখানে হ্যাজ বিন হ্যাভ বিন এর জায়গায় শুধু হ্যাড বিন হবে, কি হবে, হ্যাড বিন হবে, আর বাকিগুলো কিন্তু সবই এক, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট, বাকি অংশ। ক্লিয়ার? সো দেখো এইভাবে কম্পেয়ার করে করে যদি আমরা শিখি ভাই, এটা কি আমরা কখনো ভুলতে পারি? অফকোর্স না। এগুলো তোমরা খাতায় নোট আউট করে তোমরা যদি বারবার রিহার্সাল করো, আর আমাদের যে ক্লাসগুলো হবে তোমাদের লাইভ ক্লাস শেষে কিন্তু এটা আবার রেকর্ডেড থাকবে। ধরো তুমি একটা ক্লাস মিস করলে, ক্লাসটা কিন্তু পরে আবার করে নিতে পারবা। ধরো তুমি ক্লাসটা করেছো বাট ওই টপিকটা তোমার আরো কিছুদিন পর মনে হলো না, টপিকটা আরো একটু ভালো মতো বুঝতে হবে, তাহলে তুমি আমাদের সেই রেকর্ড ক্লাসটাও কিন্তু করে নিতে পারবা। বাট তোমাদের ক্লাসগুলো হবে কিন্তু লাইভ শেষেও এটা আবার সেভ রেখে দেবো গ্রুপে। ঠিক আছে, ওকে। সো এরপর খেয়াল করো, এরপরে তাহলে দেখো হি টোল্ড মি, হি সেড টু মি জায়গায় হি টোল্ড মি দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর কমান পরিবর্তে দ্যাট হবে। তারপরে খেয়াল করো পারসন চেঞ্জ, আই এর পরিবর্তে হি হবে। কেন? এখানে শিও হতে পারতো, বিকজ এখানে উপর সামনে হি দেওয়া আছে, তার মানে এটা কি পুরুষ, তাই এখানে আমরা চাইলে সে দিতে পারবো না, সে আমাকে বলেছে। তো এখন খেয়াল করো, তাহলে হ্যাভ বিন এর পরিবর্তে কি হবে, হ্যাড বিন, আর বাকি যেটা আছে সেটাই থাকবে। খুব ইজি। এরপর একটা দেখো লাস্ট একটা স্ট্রাকচার আমরা দেখব। এখানে বলা আছে কি স্টুডেন্ট সেড, শিক্ষার্থীরা বলেছিল উই হ্যাভ বিন ফাইটিং ফর 2 মান্থস, আমরা 2 মাস ধরে যুদ্ধ করতেছি। তো এইটা হচ্ছে কোন টেন্সে আছে দেখো, সাবজেক্ট আছে, হ্যাভ বিন আছে, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। তার দুইটা স্ট্রাকচার আমার লেখা আছে, তার পরিবর্তনটা কোথায়, হ্যাভ বিন এর জায়গায় শুধু হ্যাড বিন হবে, আর বাকিগুলো সব কি থাকবে, ঠিক থাকবে। ঠিক আছে, তো এরপরে খেয়াল করো স্টুডেন্ট সেইড, তারপর কমার পরিবর্তে দ্যাট, এবার উই এর পরিবর্তে দে হয়ে গেছে, মানে পারসন চেঞ্জ। ঠিক আছে, একক ব্যক্তি যদি বোঝায় বালক বোঝালে হি হয়, আবার যদি হচ্ছে বালিকা বা গার্ল থাকে তাহলে কি বেশি হবে, আর উই থাকলে এর পারসন চেঞ্জে কি হবে, দে হবে। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দে এরপরে কি হবে, দে ওয়ার ফাইটিং বলছে। আচ্ছা বলো তো ভাইয়া, যে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি ওয়ার আছে, ওয়ার ফাইটিং, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এটা তো শুধু পাস্ট কন্টিনিউয়াস, রাইট? সেটা হবে না। তো দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা স্টুডেন্টস সেড দ্যাট দে হ্যাড বিন, এই যে দেখো হ্যাভ বিন এর জায়গায় হ্যাড বিন রয়েছে। এরপরে কি ভার্বের সাথে আইএনজি এবং ফর 2 মান্থস, ফর 2 মান্থস। তো এই আমাদের প্রেজেন্ট টেন্সটা শেষ হলো। এরপরে পাস্ট টেন্স, এবার ফিউচার টেন্স। তবে পাস্ট টেন্সেও এরকম খুবই সহজ, পাস্ট টেন্সটা কিন্তু প্রেজেন্টের চেয়ে আরো সহজ, আর ফিউচার টেন্সে মাত্র একটা ফর্মুলা দেখলেই এনাফ। এবং বাকি যে আরো যেমন ইন্ট্রোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, অপটেটিভ আছে, এক্সক্লামেটরি আছে, এটা তো অনেক কঠিন না, একদম না। এই প্রত্যেকটা সেন্টেন্সের আবার এক একটা নিয়ম আমরা যদি একটু ভালো মতো করতে পারি তাহলে পুরোটা আমরা শিখতে পারবো। তার মানে এই দুইটা স্টেপটাই কিন্তু দুইটা ক্লাসে আমরা কিন্তু বেসিকের সম্পূর্ণ শেষ করতে পারবো। এই পরে তৃতীয় ক্লাসে আমরা কিন্তু প্যাসেজ ন্যারেশন দেখলেই কিন্তু ওই সবই পুরোপুরি একই জিনিস, জাস্ট তোমাকে কি করতে হবে, একটার সাথে একটা লিঙ্ক আপ করাতে হবে, সম্পর্ক করতে হবে। কারণ প্যাসেজ ন্যারেশন মানে অনেকগুলো সেন্টেন্স, তার মানে কি অনেক কঠিন না।
টেন্সের চেঞ্জগুলো কিন্তু ঠিক এভাবেই খুব সহজে করবা, জাস্ট লিঙ্ক আপ হতে থাকবে। সেই বিষয়টা আমরা কিন্তু ধারাবাহিকভাবে শিখতে পারবো। তো এটা শিখতে হলে কি করতে হবে, তোমাকে অবশ্যই কোর্সে এনরোল হতে হবে। আর আমার এই কোর্সটা কিন্তু তোমাদের হয়তো সবাই অবাক লাগার কথা যে 450 টাকা। হ্যাঁ, সবার কথা চিন্তা করি আমি কোর্স ফিটা কম নিচ্ছি। তো যারা এসএসসি এইচএসসি আছো সবাই কিন্তু এই কোর্সটা করতে পারবা, ঠিক আছে? তো কেমন লাগলো আমার এই ক্লাসটি? তোমরা হয়তো বুঝতে পারছো যে আসলে আমি তোমাদের কতটা সহজবোধ্যভাবে একটা টপিক পড়াই। সো এরকমই ভাবে তোমাদের অন্যান্য যতগুলো টপিক আছে এভাবেই ধরে ধরে শেখানো হবে বেসিক থেকে। আর একটা টপিক আসলে একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব না, অনেকগুলো ক্লাসের দরকার হয়। তাহলে অবশ্যই এই কোর্সটিতে এনরোল হয়ে কিন্তু তুমি হতে পারো তোমার ইংলিশের সর্বোচ্চ প্রস্তুতি সেরা A+ দাঁড়ি একজন শিক্ষার্থী, ঠিক আছে? তো এই কোর্সে সব ডিটেলস কিন্তু আমি প্রথমেই বলেছি, আবারও একটু কোর্স ফিটা বলে রাখি। তোমাদের কিন্তু কোর্স ফিটা থাকছে মাত্র 450 টাকা, যেটা ছিল কিন্তু 1450 টাকা। সে 1450 টাকা থেকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছি। এখন এই কোর্স ফিতে তোমরা ভর্তি হতে পারবে। এখন কথা হচ্ছে আমাদের ভর্তি হতে হলে এই যে নাম্বারটি আছে এখানে বিকাশ বা নগদে যদি সেন্ড মানি করে আমাদেরকে জানালে আমরা তোমাকে এনরোল করে নিতে পারবো। অথবা তুমি এই নম্বরেই এই একই নম্বর অর্থাৎ হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও আরো বিস্তারিত জানতে পারো, অথবা পেজে মেসেজ করেও বিস্তারিত জানতে পারো। আর যে কোনো পরামর্শ পড়াশোনা বিষয়ক ফ্রিতে বিজ ল্যাব এডুকেশনে তোমরা কিন্তু পেতে পারো। সো দেখা হবে সামনের ব্যাচটিতে একটা লম্বা সময় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।